তাদের উপরে এরকম কাঁটা লাগানো, এরকম চাবুক দিয়ে তাদেরকে মাত্র উপরে ঝুলিয়ে রেখে। কয়েদিরা ঠিক এইভাবে কাজ করতো। এদিকে আমরা এখন নেহেরু সেলের দিকে চলে এসেছি। সেলটা ঠিক এতটুকু জায়গার মধ্যে করা ছিল, এইরকম একটা জায়গার মধ্যে নেহেরু সেলটা ছিল। তো চলো আমরা এখন উপরে যা বিধানচন্দ্র রায়ের সেল ছিল, দ্বিতীয় হচ্ছে সেলটা হচ্ছে এইরকম সেল। এটা হচ্ছে জওহরলাল নেহেরু সেল। এই কারাগারে বন্দী ছিলেন। উনি হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়ার জন্য কারাগারে বন্দী ছিলেন এবং ওনার কন্যা ইন্দিরা গান্ধী ওখানে বসে থাকতো, বাবার জন্য অপেক্ষা করতো। যখন ওনার টাইম হতো 20 মিনিট, মাত্র 20 মিনিটের জন্য সময় পেত বাবার সঙ্গে কথা বলার জন্য, যখন উনি আসতো, যতক্ষণ 20 মিনিট থাকতো ওখানে, উনি যতক্ষণ না ছাড়ছে না ততক্ষণ উনি ওখানে বসে অপেক্ষা করতেন গাছতলায় বসে বাবার জন্য। তারপরে জওহরলাল নেহেরু যখন মিট করতেন, তারপরে 20 মিনিট মিট করার পরে উনি ওনার সেলে ঢুকে যেতেন। এটাই ছিল তখনকার সময়কার গুদাম ঘর, ওল্ড গোডাউন ছিল এবং লাইব্রেরি সেমিনার কক্ষ ছিল। ভিতরটা ঠিক এইরকম দেখতে। এখন এটা একটু সাজিয়ে মডেল করে সুন্দর করে রেডি করেছে। হচ্ছে ভিতরটা এরকম থরে থরে বই সাজানো আছে। টোটাল এই যে গুদাম ঘর আমরা দেখতেই পাচ্ছি। তো চলো আমরা নেক্সট যেটাতে যাব ওখানে গিয়ে দেখানো হচ্ছে। পিতলের বোমার খোল, তখনকার বড় কাঠের বোমার ছাঁচ, তামার বোমার খোল, বোমার খোল। মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা কিংসফোর্ডের যে বই বোমাটি পাঠানো হয়েছিল, মানে বইয়ের মধ্যে বোমা ঢুকিয়ে পাঠানো হয়েছিল, সেই বোমাটা এখানে মিউজিয়ামে রাখা আছে। তোমরা দেখো গাইস, লোহার বোমার খোল। এটা হচ্ছে বই বোমা, এটা হচ্ছে পিতলের বোম। এইরকম এদিকটা বোম ও পিস্তলের কামরা। এখানে বিপ্লবীরা যেসব পিস্তল, যেসব বোমা ব্যবহার করতেন সেইগুলো এখানে মিউজিয়ামে রাখা আছে। সো গাইস, আমি এখন আছি ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা 1912 সালে এই রুমটায় আছি। এখানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার ম্যাচ করে লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। কোন রিভলভার কোথায় ইউজ হয়েছিল সব কিছু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে লোহার বোমা, ঠিক এই রকম দেখতে। তখনকার মেশিন এটা। এগুলো তখনকার ব্যবহৃত গুলি। ওয়াচ টাওয়ারের দিকে এসেছি। এখানে তখনকার বন্দীদের দিয়ে বিভিন্ন রকম কষ্টসাধ্য কাজ করানো হতো। হাতে শিকল পরে এইরকম দাঁড়িয়ে রাখানো হতো। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছ এখানে খুব কষ্টসাধ্য কাজ করানো হতো এবং তাদেরকে দিয়ে এইরকমভাবে খাটানো হতো। এইরকম এখানে জলের পাত্র আছে। এখন যাচ্ছি ঐতিহাসিক কারাকক্ষের দিকে। এইরকম একটা জেনারেল সেলে অনেক একাধারে মিনিমাম 50 থেকে 100 জন কয়েদিদের রাখা হতো। তারপরে আর একটা গেট ভাগ করে এইরকম রাখা হতো। এখানেও মিনিমাম 50 থেকে 100 জনের মতো
তারপরে এইরকম আলাদা একটা এরকম কক্ষ আছে, এটা হচ্ছে জেনারেল ওয়ার্ড। এখান থেকে তাদেরকে সাজা শুনানির পর বিভিন্ন ছোট ছোট সেলে তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং তারপরে তাদেরকে ফাঁসির মঞ্চে তোলা হতো। এখন যাচ্ছি বন্দীদের জীবনযাত্রা কেমন ছিল টোটালটা তোমাদেরকে দেখাবো, তাদের সঙ্গে কীরকমভাবে আচরণ করতো ইংরেজ পুলিশ কর্মীরা, সব কিছু ওখানে গিয়ে দেখাবো। উপরের বিল্ডিংটা সম্ভবত জীর্ণপ্রায় হয়ে এসছে উপরে, সেই জন্য উঠতে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এইরকমভাবে কয়েদিদের উপর নির্মম অত্যাচার করা হতো। তোমরা শুনতে পাচ্ছ হয়তো তাদের সাউন্ডটা কেমন, এখানে সাউন্ড সিস্টেম করে রাখা হয়েছে যে মারার পরে কীরকমভাবে আত্মনাদ করে চিৎকার করতো তারা, এই পুরোপুরি বিষয়টা এখানে দেখানো হচ্ছে। এবং সাউন্ড সিস্টেমের সাথে ব্রিটিশ সৈনিকরা তাদের উপরে এরকম কাঁটা লাগানো এরকম চাবুক দিয়ে তাদেরকে মাত্র উপরে ঝুলিয়ে রেখে খুব অল্প সময়ের জন্য চুল দাড়ি কামানোর সুযোগ দেওয়া হতো। দেখতে পাচ্ছ যে একজন ইংরেজ অফিসার ঘড়িতে টাইম দেখছে এবং সেই টাইমের মধ্যে তাদের চুল কাটানো হচ্ছে। সব একটা কয়েদিকে দিয়ে তাদেরকে 106 নম্বর কয়েদি ইনি ঝাঁট দিচ্ছেন, আর একজন কাপড় কাচছেন। একটাই মাত্র এখানে স্নান করার জায়গা ছিল, এখান থেকে জল নিয়ে তারা তাদের ব্যবহৃত জল নিয়ে ইউজ করতো, সেটা বাথরুমে হোক বা সেটা তাদের জামা কাপড় কাচার উপরে হোক বা যা কিছু কাজের জন্য এখান থেকে জল নিয়ে তারা করতো। এবং দেখতে পাচ্ছ যে এই কয়েদিটা এখানে বসে আছে, তারা গল্প করছে একে অপরের সঙ্গে, মন খারাপের জানালা দিয়ে তারা বাইরে দেখছে যে কবে কী করতে পারবে না করতে পারবে। এখানে একটা কয়েদি বসে আছে চিন্তিত অবস্থায়। এটাই ছিল ভিতরের দৃশ্যপট, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এবার জেলের ভিতরে একটা বস একটা ব্যাপার থাকে, যেসব কয়েদি মানে যারা পুরনো হয়ে গেছে তারা একটু বসের আকার নিয়ে নেয়, তাই সেই কয়েদিটাকে আরও দুজন মিলে তার পা টিপে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, সব কিছু এখানে করছে। এই হচ্ছে সম্ভবত এই কক্ষের বস, চিন্তিত অবস্থায় বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটাই ছিল বাথরুম। এখানে এই রুমের যত কয়েদি সব এখানে বাথরুম করতো। এবং এখানে একজন অসুস্থ অবস্থায়, আমি ভাবতেই পারছি না যে তখন যেমনভাবে ছিল এখন ঠিক সেই রকমভাবেই তাদেরকে রাখা হয়েছে, সেই রকম প্রসেসে থিম করে রাখা হয়েছে। একজন খিদের তাড়নায় প্রায় ঘুমিয়ে পড়ার মতো অবস্থা, চিন্তিত মতো অবস্থা, একজন সবেমাত্র ঘাম মুছতে মুছতে এসছে। এদিক দিয়ে একজন জানালায় উঁকি মারছে, এখানে চা করা হচ্ছে। এই যে বন্দীদের জীবনযাত্রা, এই রুম থেকে আমি যে বেরিয়েছি, আমার প্রথমে একটা জিনিস মনে হচ্ছে যে আমরা কত খুশি আছি এখন, তাই না? এবার এখানে বন্দীদের মধ্যে ভাগ ছিল, বেশিরভাগ বন্দীরা কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিল, ফ্রিডম ফাইটার ছিল, ঠিক আছে? তাদেরকে ওইভাবে রাখা হয়েছিল, তারা মানে নিজেদের ইচ্ছে মতো চলতে পারতো না, তাদেরকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া দেওয়া হতো না, তাদেরকে যা কিছু করতো ওইটুকুর মধ্যে করতো, ওই বাথরুম, ওই নোংরা অবস্থায়, ওই অন্ধকার ঘরে তাদেরকে থাকতে হতো। সো গাইস, আমি এখন এসছি যে দিকটায় লাইট সাউন্ডের জোন আছে, ওই দিকটায় এসছি। এখানে তখনকার সময় হসপিটাল, এখন একটু ডেভেলপ করা হয়েছে, যে হসপিটালে কয়েদিদের রাখা হতো, মানে যারা অসুস্থ হয়ে যেত তাদেরকে রাখা হতো। সেই রকমভাবে চিকিৎসা আলটিমেটলি হতোই না, তো সেই জন্য এদিকটায় এসছি, দেখতে এসছি সব কিছু। এখানে ট্রফি থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ বল। আমার ব্লগের নাম হচ্ছে লেফট রাইট ব্লগ, বুঝতে পেরেছিস? একটু ছাড় করে টাইপ করবি, একদম ভালো লাগবে, একদম হ্যাঁ একদম হাই করে দে। এখন আমি যে জায়গাতে আছি সেটা হচ্ছে দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তল, এত বড় করে লাগানো আছে, তোমরা দেখো। মানে এই পিস্তলটা দীনেশ গুপ্ত ব্যবহার করেছিল, মানে এই সেম মডেলের পিস্তল, এটা বড় করে করা হয়েছে। ঘুরতে এসে কেমন অনুভূতি হচ্ছে? ভালো লাগছে এখানে, মানে পুরোনো দিনের যে বিষয়গুলো তোরা জানতে পারছিস, কেমন লাগছে বল? আচ্ছা আচ্ছা। তো মানে এই যা কিছু এখানে তোরা দেখতে পাচ্ছিস সব তো তোদের ইতিহাসের পাতায় আছে, তাই না? সেগুলো মানে চাক্ষুষ দেখতে পাচ্ছিস, কেমন লাগছে?
আলাদা রকম লাগছে। এখান থেকে গিয়ে মনে হয় ইতিহাসের বিষয়টা পড়তে বেশি বেশি ইচ্ছে হবে, তাই না? এরকম কিছু হবে তো? তো ঠিক আছে, তোদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আয়, আমার চ্যানেলের নাম হচ্ছে লেফট রাইট ব্লগ। লেফট রাইট ব্লগ, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস, ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করবি। একদম 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 একদম। টোটাল যে যা যা করেছিল সব কিছু এই রুমের মধ্যে আবদ্ধ করে একটু লাইট ডিজাইন করে তাদেরকে মানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছে, যতটুকু করেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। এই রুমটায় ঢুকেছি, এখানে যত বাংলার মানে পশ্চিমবাংলা তখনকার সময়ের বাংলার যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, মহিলা স্বাধীনতা সংগ্রামী, তাদের এখানে ছবি দেওয়া হয়েছে এবং তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার একটা রুম করা হয়েছে। বুঝছিস কেমন লাগছে? ভালো লাগছে একদম একদম। সিস্টার নিবেদিতা, তো এইরকম একটা রুমে এসেছি। এই রুমটা সত্যি খুবই ভালো লাগছে। এখন এর পরে যাব ওই বিল্ডিংটাতে। ওই বিল্ডিংয়ে বিভিন্ন মুদ্রা থেকে শুরু করে মহিলা সংগ্রামীদের যে এরিয়াটা আছে ওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। একটু ওয়েট করো। তখনকার সময়ের মুদ্রাগুলো একত্রে রেখে, যেমন 2 পয়সা, 1 পয়সা, তারপরে আর বিভিন্ন ইন্ডিয়ান যে মুদ্রাগুলো ছিল সেই মুদ্রাগুলো এখানে ক্যামেরা বন্দি আমি করছি। সব কিছু এখানে দেওয়া হয়েছে। যেমন 1915 সালের মুদ্রা এটা। নেতাজি সুভাষচন্দ্র এখানে মুদ্রাতে আছে। প্রথমে অশোক স্তম্ভ দেওয়া হয়েছে, তারপরে 1902 সালের মুদ্রা। এখানে 150 বছর আগেকার মুদ্রা সম্ভবত, এটা আমি ঠিক সঠিক বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকো আমার কমেন্টে জানাও, ঠিক আছে? 2004 সালে এরকম। এবার দুয়ানা সরি, এটাও দুয়ানা। 3 পয়সা, 2 পয়সা এখানে 1965 সালের মুদ্রা এটা। এই জায়গাটা এখন এসেছি। তো গাইস, নতুন একটা জায়গাতে এসেছি। এই জায়গাটা আমি বুঝতে পারছি না। ফ্রিডম অ্যান্ড ওয়ার্কিং, যারা দেশের জন্য কাজ করেছে, দেশের জন্য খেটেছে, তারা দেশের জন্য বলিদান দিয়েছে, তাদের এখানে ছবি সহ ল্যাম্পে দেওয়া আছে। চারুচন্দ্র বোস, তারপর দীনেশ মজুমদার, এইরকম প্রচুর। কানাইলাল দত্ত, দেখতে পাচ্ছ তোমরা, এরকম নাম সহ তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। সো গাইস, এই জায়গাটা এটা কি আমি এখনও কিন্তু বুঝতে পারিনি। যে এখানে একাধিক গামছা পুটলি বেঁধে এখানে রাখা হয়েছে, সেটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। সম্ভবত এতে কি আছে আমি ঠিক বলতে পারছি না। যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। এটা আরেকটা রুমে এলাম। এখানে ফ্রিডম ফাইটারদের করা হয়েছে, চন্দ্রশেখর আজাদ, বিনয় বাদল দীনেশ। এটা একটা ছোট একটা বল আকারে করা হয়েছে, যেমন বাইরে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এরকম একটা বল আকারে করা হয়েছে, ঠিক আছে? তো ভগৎ সিং, এখানে বিভিন্ন বিপ্লবীদের নাম এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর উক্তি, মানে তখনকার সময়ের পেজ, তখনকার পুরনো পেজে মানে সুভাষচন্দ্র উক্তি। নেক্সট আছে অরবিন্দ ঘোষের উক্তি, ইংলিশ বেঙ্গলি দুটো করা আছে। অ্যান্ড দেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উক্তি, এদিকটায় বেঙ্গলি ভার্সন করা আছে, এদিকটায় ইংলিশ ভার্সন করা আছে। অনুগ্রহ করে এখানে 5 সেকেন্ড দাঁড়ান এবং বোতাম টিপুন। আর একটা রুমে এসেছি। এখানে কানাইলাল দত্তর সব কিছু মানে ব্যবহৃত সব কিছু এখানে সংগ্রহ করা আছে বন্দে মাতরম ধ্বনিতে। আর একটা রুমে যাচ্ছি আমি। সো এখানে এই রুমটাতে একটা বিশেষত্ব আছে, যেটা হচ্ছে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা, এই স্ক্রিনের সামনে এই জায়গাটায় দাঁড়ালে আমি যেহেতু দাঁড়াবো, আমার মতো দেখতে সেম কোনো বিপ্লবী যদি থেকে থাকে তার আমার ফেসের সঙ্গে সেই বিপ্লবীর ফেস এখানে ম্যাচ করাবে। তো চলো গাইস, দেখা যাক।
শচীন্দ্রনাথ সান্যাল শহীদ 7ই ফেব্রুয়ারি 1942 সালে এই বিপ্লবীটার সঙ্গে আমার ফেসের ম্যাচ করেছে। তো এইরকম তোমরা এসো, এই পুরো বিষয়টা এনজয় করো, এখানে দাঁড়াও। ছেলের যে কোড নাম্বার ছিল তখন এটা নজরুল কক্ষের দিকে ঢুকলাম। এই দিকটায় কি আছে? নজরুল কক্ষের দিকে সব তো লক করা আছে, বন্ধ আছে। এটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের কক্ষ। ওনার লেখা কিছু বই, রচনা সমগ্র এখানে রাখা আছে, কিছু ছবি রাখা আছে এবং সামনে সেম যেমনভাবে উনি কাজ করতেন, দেশের জন্য কাজ করতেন, কবিতা লিখতেন, সেম টু সেম এখানে পুরো একদম রেডি করা আছে। আচ্ছা, এই বলছি যে টোটালটা এই দিকের এরিয়াটা এরকমভাবে কমপ্লিট করে এলাম, এবার কি বাকি আছে? ওই রকমভাবে এসেছি, মানে তাৎপল ওই দিকটাই যায়নি, তারপরে যাচ্ছে এই বেরিয়ে মতো বাড়ি যাওয়া সোজা চলে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ওটা কি শেষ? হ্যাঁ, ওইদিকে লাস্ট আপাতত। আচ্ছা, ঠিক আছে, এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ওয়াচ টাওয়ার, হ্যাঁ ওয়াচ টাওয়ার করেছি না, ওয়াচ টাওয়ারে হ্যাঁ উঠেছি। তাহলে আমরা সেই মানে শুধু তাৎপালটাই বাকি, তাই তো? তো চলো এখন আমি তাৎপালের দিকে যাব। আজকের ব্লগের শেষ পার্ট, আমরা চলে এসেছি তাঁতকল। তখনকার সময়ে যারা কয়েদিরা থাকতো তাদেরকে দিয়ে সব রকমের কাজ করানো হতো, তাঁতের কাজ করানো হতো, সুতো তৈরি করা শেখানো হতো ওইটুকু জায়গায়। এখানে কয়েদিরা ঠিক এইভাবে কাজ করতো, মানে কাজে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে তাদেরকে এইভাবে শাসন করা হতো, তাদেরকে এইভাবে হুমকি দেওয়া হতো। যেমন মানে হাতটা এমন করে দেখাচ্ছে, আমার যতটুকু মনে হয় যে ও কখন মানে কোনো ভুল করেনি এরকম কিছু মনে হয়, কিন্তু তার সত্ত্বেও তাদেরকে এরকমভাবে করা হতো। এটা হচ্ছে এখানে তাঁত মেশিন, এই মেশিনে তাদেরকে কাজ করানো হতো। এই মেশিনগুলো আপাতত বন্ধ আছে। এই হচ্ছে মেশিন থেকে সুতো দিয়ে তারা কাপড় তৈরি করছে, কাপড় বুনছে। এই জায়গার মধ্যে ওরা কিন্তু এই রুমের বাইরে যেতে পারবে না। মানে এখানে উনান করা আছে, এখানে স্নান করার জায়গা করা আছে, কোনো রকমে এখানেই বাথরুম করা আছে, এখানে রুমের সব কিছু করা আছে। এখানে এইটুকু জায়গার মধ্যে ওরা থাকবে এবং এটাই ছিল ওদের বাথরুম। যা হবে এই রুমের মধ্যে, তারা কখনো এই রুমের বাইরে যেতে পারবে না। সো গাইস, তোমরা যখন আসবে, যখন আলিপুর মিউজিয়ামে যখন আসবে, তখন যদি তোমাদের কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয়, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মানে ব্যবস্থা আছে বলতে কি, এখানে কফি হাউস করা আছে, দেখতে পাচ্ছ এই টোটাল বিল্ডিংটা ফুড জোন, এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমার ফেসবুক পেজ হচ্ছে লেফট রাইট ব্লগ, আমার ফেসবুক পেজ। তো ওই পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।